প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমরা রূপতত্ত্ব সম্পর্কে আগের ক্লাসে কিছুটা জেনেছ। এবার রূপতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রত্যয়। এই প্রত্যয় সম্পর্কে যে প্রশ্নটি তোমাদের পড়ে তা হলো, প্রত্যয় কাকে বলে, ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী, প্রত্যেক ভাগের উদাহরণ দাও। এই প্রশ্নটি তোমাদের প্রত্যয় সম্পর্কে সচরাচর পড়ে থাকে। প্রত্যয় জিনিসটা কি? দেখো, প্রত্যয় শব্দটির অর্থ হচ্ছে বিশ্বাস, আর আরেকটা অর্থ হচ্ছে প্রতীতি বা ধারণা। তাহলে প্রত্যয় জিনিসটা কি না, প্রত্যয় হচ্ছে তোমার শব্দ বা ধাতুর সঙ্গে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যোগ করলে নতুন শব্দ সৃষ্টি হয়, এই প্রক্রিয়াটাকে বলছি প্রত্যয়। তাহলে প্রত্যয় কি? অন্যভাবে বলতে পারি, শব্দ সৃষ্টির বা নতুন নতুন শব্দ গঠনের একটা কৌশল হচ্ছে প্রত্যয়। কীরকম? দেখো, এইখানে একটি উদাহরণ, গম ধাতু 3 প্রত্যয় দিয়ে একটা নতুন শব্দ তৈরি হয়ে গেল গতি। ঠিক এইরকম ক্রি ধাতু, তার সঙ্গে অনীয় প্রত্যয়, নতুন শব্দ সৃষ্টি হয়ে গেল করণীয়। তাহলে প্রত্যয় হচ্ছে নতুন শব্দ সৃষ্টির একটা কৌশল। এই প্রত্যয়কে ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুসারে প্রত্যয়কে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কৃৎ প্রত্যয়, অপরটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এই কৃৎ প্রত্যয়েরই অপর নাম হচ্ছে ধাতু প্রত্যয়, আর তদ্ধিত প্রত্যয়ের অপর নাম শব্দ প্রত্যয়। তাহলে কৃৎ প্রত্যয় কাকে বলে না, দেখো, ধাতুর উত্তর যে প্রত্যয় যোগে নতুন শব্দ সৃষ্টি হয় তাকে বলে কৃৎ প্রত্যয়। অর্থাৎ ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়, আর শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে কৃৎ প্রত্যয়েরও কিন্তু আবার ভাগ রয়েছে। কীরকম ভাগ? দেখো, কৃৎ প্রত্যয় হচ্ছে সংস্কৃত কৃৎ প্রত্যয়। সংস্কৃত কৃৎ প্রত্যয় কোনগুলো? দেখো, সংস্কৃত কৃৎ প্রত্যয় হচ্ছে অনট, অনীয়, আলুচ, এইগুলো। যেমন গমযুক্ত অন সমান গমন, ঠিক সেই রকম অনীয়। ক্রিযুক্ত অনীয় সমান করণীয়, পাযুক্ত অনীয় সমান পানীয়। তাহলে ঠিক সেই রকম আলুচ বা আলু কীরকম? দেখো, ভি যুক্ত আলু ভয়ালু। এইরকম তোমার সংস্কৃত কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয় দুটি রূপ, একটা হচ্ছে সংস্কৃত কৃৎ প্রত্যয় আর বাংলা কৃৎ প্রত্যয়। তা সংস্কৃত কৃৎ প্রত্যয় কোনগুলো? এই অনট, অনীয়, আলুচ, সত্রি, সানচ, আচ্ছা, ত্রিচ, নক, তব্য, এই জাতীয়। আর বাংলা কৃৎ প্রত্যয় কোনগুলো? দেখো, অ, দেখতে পাচ্ছ, অন, এই জাতীয়, ওক। উদাহরণ কি? দেখো, অন দিয়ে কি না, গড় যুক্ত অন গড়ন, পর যুক্ত অন পরন। ঠিক অ দিয়ে মর যুক্ত অ মর। ঠিক উক দিয়ে কি? মিস যুক্ত উক সমান মিশুক, নিন্দ যুক্ত উক নিন্দুক। তা এইরকম বাংলাতেও কৃৎ প্রত্যয় আছে আর সংস্কৃত কৃৎ প্রত্যয় আছে। তাহলে কৃৎ প্রত্যয়ের দুটো রূপ, সংস্কৃত কৃৎ প্রত্যয়, বাংলা কৃৎ প্রত্যয়। তাহলে ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় সেটা কৃৎ প্রত্যয়, তার দুটো রূপ, সংস্কৃত কৃৎ প্রত্যয়, বাংলা কৃৎ প্রত্যয়। এবার তদ্ধিত প্রত্যয় কি না, শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। ঠিক এই রকম এরও দুটি রূপ, একটা সংস্কৃত তদ্ধিত প্রত্যয় আর অপরটি বাংলা তদ্ধিত প্রত্যয়। সংস্কৃত তদ্ধিত প্রত্যয় কোনগুলো? দেখো, স্ন, স্নি, স্নিক, এইগুলো কীরকম?
উদাহরণে তুমি দেখো, অর্জুন যুক্ত স্নি অর্জুনই। ঠিক সেই রকম স্নিকটা কি না ন্যায় যুক্ত স্নিক নৈয়ায়িক। পুরাণ যুক্ত স্নিক ঠিক সেই রকম পৌরাণিক। অলঙ্কার যুক্ত স্নিক আলংকারিক। এছাড়াও আছে ইল, ইন, ইন, ময়ট বা ময়, এই জাতীয় কিন্তু তদ্ধিত প্রত্যয়। তাহলে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় পেলে এবার বাংলা তদ্ধিত প্রত্যয়। বাংলা তদ্ধিত প্রত্যয় কোনগুলো না দেখো, আমি, আড়ি, আবু, ই, তার চালাক যুক্ত ই চালাকি, ডাকাত যুক্ত ই ডাকাতি, ছেলে যুক্ত আমি সমান ছেলেমি। এছাড়া আছে উক, টিয়া বা টে, পাড়া বা পানা, একাধিক আছে। এছাড়াও আরেকটি প্রত্যয় আছে, সেটা হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়, অর্থাৎ বিদেশ থেকে যে প্রত্যয়গুলো আগত, যা মুন্সি যুক্ত আনা সমান মুন্সিয়ানা, হিন্দু যুক্ত আনি সমান হিন্দুয়ানি, এগুলো হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। বাজ, ফুর্তিবাজ, ফন্দিবাজ, ফাঁকিবাজ, এই বাজ শব্দটা যুক্ত হয়ে। যাই হোক, তোমরা প্রত্যয় সম্পর্কে অবগত হলে, তোমরা প্রত্যয় সম্বন্ধে জানলে, দেখো তোমাদের যে টেক্সট বই সেখানে প্রত্যয় দেওয়া আছে শুধুমাত্র তদ্ধিত প্রত্যয়, কৃত প্রত্যয়। প্রশ্নটি ভালো করে অনুধাবন করবে। এরপর আমরা চলে যাব সমাস। সমাস সম্পর্কে কি প্রশ্নটি পড়ে না, সমাস সম্পর্কে প্রশ্নটি পড়ে যে সমাস কাকে বলে, পদ গঠনের চরিত্রের ভিন্নতা অনুযায়ী সমাসের ভাগগুলি আলোচনা করো উদাহরণসহ। দেখো, এবার এই প্রশ্নটার উত্তর আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। সম উপসর্গ, অস ধাতু, তার সঙ্গে ঘং প্রত্যয় সমান সমাস শব্দটার ব্যুৎপত্তি অর্থাৎ তৈরি হলো। এর অর্থ কি না, সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ বা মিলন। তাহলে এই মিলনটা অর্থগত মিলন। সমাসের মেন ভিত্তিটাই হচ্ছে অর্থ। দেখো এখানে একটি উদাহরণ দেওয়া আছে, পিতা ও মাতা সমান পিতা মাতা। পিতা পুরোপদ, মাতা পরপদ। তাহলে পিতা একটা সমস্যমান পদ, মাতা একটা সমস্যমান পদ। আর পিতা ও মাতা সমগ্র অংশটা হচ্ছে বিগ্রহ বাক্য বা ব্যাসবাক্য, আর পিতা মাতা সমান সমাসবদ্ধ পদ। তাহলে পিতা প্রথম পদ, মাতা দ্বিতীয় পদ। পিতা পূর্বপদ, মাতা পরপদ। পিতা একটা সমস্যমান পদ, মাতাও একটা সমস্যমান পদ। ব্যাসবাক্য হচ্ছে পিতা ও মাতা, এটা ব্যাসবাক্য। আর পিতামাতা হচ্ছে সমাসবদ্ধ পদ। তাহলে সমাস জিনিসটা কি না, পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত, পিতার একটা অর্থ রয়েছে, মাতারও একটা অর্থ রয়েছে, পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদ মিলিত হয়ে যখন এক পদে পরিণত হয় তখন তাকে বলবো আমরা সমাস। পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত পদ মিলিত হয়ে যখন এক পদে পরিণত হয় তখন তাকে আমরা বলবো সমাস। দেখো তোমাদের যে প্রশ্ন সমাসের শ্রেণীবিভাগ, ক্লাস 10-এ যে সমাসের শ্রেণীবিভাগ পড়েছো, দ্বাদশ শ্রেণীতে কিন্তু সেই সমাসের শ্রেণীবিভাগ করলে হবে না। এখানে বলছে পদ গঠনের চরিত্রের ভিন্নতা অনুযায়ী সমাসকে 3টে ভাগে ভাগ করছে। এই 3টি ভাগ কী কী না, দ্বন্দ্ব সমাস, ব্যাখ্যামূলক সমাস আর বর্ণনামূলক সমাস। আবারও বলি, দ্বন্দ্ব সমাস, ব্যাখ্যামূলক সমাস আর বর্ণনামূলক সমাস। দেখো দ্বন্দ্ব সমাস, এটা কি না, পূর্বপদের সঙ্গে পরপদের দ্বন্দ্ব, পিতা ও মাতা, মাঝখানে সংযোজক অব্যয় ও। আচ্ছা, কি না, এই সমাসে দুটি বা দুইয়ের বেশি পদ নিজস্ব অর্থের হেরফের না ঘটিয়ে পাশাপাশি জুড়ে যায়, যেমন গাড়ি ঘোড়া, গাড়ি ও ঘোড়া সমান গাড়ি ঘোড়া। তাহলে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, পূর্বপদের সঙ্গে পরপদের দ্বন্দ্ব প্রকাশ পায়। এই দ্বন্দ্ব শব্দের অর্থ কিন্তু বিবাদ নয়, ঝগড়া শুধু নয়, দ্বন্দ্ব শব্দ অন্য অর্থ হচ্ছে মিলন। এই দ্বন্দ্ব সমাসের একাধিক ভাগ ক্লাস 10-এ তোমরা পড়েছো। যাই হোক, সেই বিশ্লেষণে গিয়ে লাভ নেই।
আমরা শুধু দ্বন্দ্ব সমাস সম্পর্কেই জানবো। এরপরে জানবো ব্যাখ্যামূলক সমাস। তাহলে যে সমাসগুলো পাশাপাশি অবস্থিত দুই পদের প্রথমটি দ্বিতীয়টিকে ব্যাখ্যা করে সেটা হচ্ছে ব্যাখ্যামূলক সমাস। যেমন কর্মধারয় সমাস এই জাতীয় হবে, তৎপুরুষ সমাসটাও এই জাতীয় সমাস। মহাকবি কি ব্যাখ্যা করছে না মহান যে কবি সে মহাকবি। আচ্ছা, ঠিক এই জাতীয় প্রথম পদটিকে অর্থাৎ দুটি পদটি প্রথম পদটি দ্বিতীয় পদটিকে ব্যাখ্যা করবে। এরপরে এসো বর্ণনামূলক সমাস। এই সমাসে সমস্ত পদটির অর্থ বাইরের কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে। কীরকম? এই জাতীয় সমাস হচ্ছে বহুব্রী সমাস। যেমন ধরো দশানন পঞ্চমুখ, দশানন ব্যাসবাক্য করো, 10টি আনন যার, দশানন তাহলে 10টি মুখ যার। কাকে বলছে? পার্টিকুলার একটি ব্যক্তিকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে রাবণকে বোঝাচ্ছে। তাহলে অন্য কোনো ব্যক্তিকে অন্য কোনো অর্থকে প্রাধান্য দিচ্ছে, অন্য কোনো অর্থকে প্রকাশ করছে। পূর্বপদ পরপদ কোনোটি অর্থ প্রাধান্য না পেয়ে অন্য একটি অর্থকে প্রাধান্য দিচ্ছে, বর্ণনামূলক সমাস, যেমন বহুব্রী সমাস। ঠিক আছে, তোমরা সমাস সম্পর্কে জানলে, প্রত্যয় সম্পর্কে জানলে।